তো আসলে আমাদের সেই রুকসি আপাকে দর্শকরা দেখছেন। আপা দর্শকদের সামনে দেখেন যে দর্শকরা আপনাকে দেখছেন অনেক বছর পর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বুশরা চ্যানেল থেকে চলে আসছি বিশেষ একটা পর্ব নিয়ে। আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী রুকসি। হ্যাঁ দর্শক, তার কথা কি আপনাদের মনে আছে? নিশ্চয়ই ভুলে যাবার নয়, তাই না? তো আসলে হয় কি যে অনেক বছর যাব তাকে আমরা দেখি না, কোথাও দেখি না। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে রুকসি কোথায় আছেন এবং তিনি কি করছেন, গান করছেন না কেন, কেন তিনি আড়ালে আছেন, এইসব প্রশ্ন। যে প্রশ্নগুলো কিন্তু আমারও ছিল, আর তাই তো তাকে আমি অনেকদিন ধরে খুঁজেছি, অবশেষে পেয়ে গেছি। আজকে বুশরা চ্যানেলে তিনি সময় দিয়েছেন এবং দীর্ঘ আলাপে উঠে এসেছে তার জীবনের নানান কথা। তিনি জানিয়েছেন কেন তিনি আড়ালে ছিলেন, কেন তিনি গান থেকে দূরে সরেছিলেন। এ কি তার অভিমান ছিল না অন্য কিছু ছিল? সব কিছু জানতে পারবেন আজকের একান্ত আলাপচারিতায়। চলুন দর্শক, আর কথা বাড়াবো না, আমি চলে যাচ্ছি। আমার পাশে বসে আছেন আমাদের প্রিয় কণ্ঠশিল্পী রুকসি। ঠিক আমার পাশেই রয়েছেন, দেখতে পাচ্ছেন একজন চমৎকার একজন মানুষ, কি সুন্দর, ঠিক আগের মতোই আছেন। চিনতে পারছেন তো? হ্যাঁ, একদম চিনতে পারছি, আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী রুকসি আপা। প্রথমে জিজ্ঞেস করব, কোথায় হারিয়ে গেছেন? প্রথমে আমি তোমাকে সহ আমাদের অডিয়েন্সের সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আর তোমাকেও আমি কাছে পেয়ে, কারণ তুমি হয়তো জানো না আমি তোমার অনেক ভক্ত। আচ্ছা, ইউ আর ভেরি গুড প্রেজেন্টার, লুকিং সো বিউটিফুল। সব কিছু মিলে আমি তোমাকে অনেক পছন্দ করি বুশরা। তোমার আমন্ত্রণে অংশগ্রহণ করতে পেরে অনুষ্ঠানে আমি গর্ব অনুভব করছি, আর আমার দর্শক শ্রোতাকে জানাচ্ছি অনেক শুভকামনা। আর তুমি আমাকে যা জিজ্ঞেস করছিলে যে আমি এতদিন অ্যাবসেন্ট কেন ছিলাম, কোথায় হারিয়ে গেছেন, আপনাকে খুঁজে আপনার ভক্তরা। আমি আসলে পারফর্মার হিসেবে হয়তো আমাকে দেখা যাচ্ছিল না, বাট অ্যাজ এ পার্সন আমাকে যারা জানেন তারা আমার শিক্ষা প্রতিষ্ঠান লালমাটিয়া সরকারি মহিলা কলেজে আমাকে একটু নক করলে আমাকে হয়তো পেতেন, কিন্তু সবাই আসলে এত বিজি থাকে। আমি রিয়েলি আমার নিজস্ব কিছু সমস্যার কারণেই আমি অ্যারাউন্ড প্রায় নিয়ার অ্যাবাউট 15 ইয়ার্স আমি ঠিকমতো কাজ করতে পারি নাই। তার মধ্যে অনেক কারণ ছিল। সবচেয়ে মেজর প্রবলেম যেটা ছিল, আমার আম্মু অনেক অসুস্থ ছিলেন। 2014 পর্যন্ত উনি ডায়ালিসিস পেশেন্ট ছিলেন। তো প্রায় প্রত্যেক মাসে মানে বেশ কয়েকদিন তাকে হসপিটালে থাকতে হতো। তো আমি তার সাথে থাকতাম, এই জন্য অনেক বছর আমি কাজ করতে পারিনি ফ্রিলি। তারপরে আরও অনেক বিষয় রয়েছে। আর আমি যদি জব করি জানো, আমি লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান। ওখানে একটা বিশাল কাজের একটা ব্যস্ততা থাকে আমার, কারণ আমার স্টুডেন্ট প্রায় 10,000 এবং ইংলিশ সবার কম্পালসারি। যার জন্য এত মানে ব্যস্ততা থাকে আমার, ডিপার্টমেন্ট ম্যানেজ করা, কলেজে অন্যান্য সময় দেওয়া, এই জন্য আমি আর পেরে উঠিনি কাজ ঠিকমতো করতে। দিস ইজ মাই প্রবলেম ইন ফ্যাক্ট। তো আমি আশা করি ইনশাল্লাহ আবার কাজ শুরু করব। তোমাকে ছাড়া একবার কাছে এসে দাও না সারা, কি যে জাদু করে গেলে হৃদয়, কত চেয়ে বসে থাকি আমি একলা। আমি যে বুশরা খুব বেশি গান গেছি তা কিন্তু না। আমার যদি অ্যালবাম তুমি গুনো তাহলে মানে 200-এর কম আমার গান, আর ফিল্মে গান মিলিয়ে ধরো 300-র কম। কিন্তু আমি এত কৃতজ্ঞ আমার শ্রোতা দর্শকদের কাছে যে তারা আমাকে যে এভাবে মনে রেখেছেন, যেটা আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ, যে আমাকে সবাই এত ভালোবাসে, এত পছন্দ করে, একটুও ভুলেনি। আমার প্রত্যেকটা গানের লাইন তারা বলে, আমাকে দেখলে এগিয়ে আসে, আমার সাথে কথা বলতে চায়। মানে আমার তখন মানে বলতে গেলে ভালো লাগায় আমার অশ্রুসিক্ত হয়ে পড়ে আমি, সত্যিকার অর্থে আমার এত ভালো লাগে। সত্যি আসলে মা কেমন আছেন কি আমরা জানি না। আমার আম্মু মানে
উনি ছিলেন আমার বেসিক্যালি আমার সব জি। কাজের সঙ্গী। আম্মু আমাকে অনেক কষ্ট করে গান শিখিয়েছেন। হুম। আমার এখনো মনে পড়ে যে সকালবেলা আম্মু কি কষ্ট করে আমাকে ঘুম থেকে ডেকে তুলে রেয়াজে বসাতেন। আম্মা ক্লাসিক্যাল শেখানো শুরু করছেন 79 থেকে, দেন আই ওয়াজ 9 ইয়ার্স ওল্ড। তখন থেকে আমি ক্লাসিক্যাল শেখা শুরু করি। উনি প্রত্যেকটা ভালো ভালো শিক্ষকের কাছে আমায় গান শিখেছেন। ঢাকায় আমি আগে রাজশাহীতে ছিলাম, রাজশাহীতে শেখ আব্দুল আলমের কাছে গান শিখেছি। ঢাকায় আসার পর খন্দকার নুরুল আলম এবং সুধীন দাসের কাছে আমি গান শিখেছি। আম্মুর একচ্ছত্র কষ্টে এবং তার সাধনা বলবো যে উনি আমাকে গান গাইতে উদ্বুদ্ধ করেছেন, অনেক অনুপ্রেরণা দিয়েছেন। আমার প্রত্যেকটা শোতে, প্রত্যেকটা কাজে আম্মু আমাকে পাশে থেকে সহযোগিতা করতেন। তো আম্মু যখন অসুস্থ হয়ে গেলেন 2009-10 থেকে বলতে গেলে, তখন আমি একমাত্র মেয়ে, কিন্তু আমরা এক ভাই বোন ছিলাম। আমার ভাইটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে অনেক বছর আগে। তো তারপর থেকে আমি সম্পূর্ণ একা। তো আম্মুকে আমার মানে কতটা শ্রম দিতে হতো বুঝতেই পারছো। তার ব্লাড লাগতো মানে মাসে 12 বার। তারপরে আমাকে ডোনার জোগাড় করতে হতো, দৌড়াদৌড়ি করতে হতো, হসপিটালাইজ করতে হতো আম্মুকে। তারপরে আম্মুর 2014-তে আম্মু ইন্তেকাল করলেন। এরপর তো আমার বলতে গেলে মানে আকাশ ভেঙে পড়ার মতো কষ্টের বিষয় হলো। তারপরে আমি তখন থেকে আমার খুব লোনলি ফিল করতাম। আমার ভালো লাগতো না আর অন্য কিছু। তো আপনার মাকে আমরা দেখেছি যে কত স্টাইলিশ ছিলেন না? হ্যাঁ, আম্মু যখন মারা যায় জানো, আম্মুর 2 হাত ভরা মেহেন্দি। আম্মা মৃত্যুর আগে জন্য হাতে মেহেন্দি পড়েছে। এবং আম্মুর বক্তব্য ছিল যে আমার 2 হাতে ক্যানোলা আছে, ক্যানোলা ফিট করা আছে, নার্সরা যখন আমার ক্যানোলা খুলবে আমার হাতে যেন মেহেন্দি পরানো থাকে। আর আমার আব্বুকে বলেছে আমার আম্মু যে আমাকে যখন তুমি কবরে নামাবা আমার 2 চোখ ভর্তি যেন সুরমা থাকে। আম্মু মানে কি ড্রেস আপ গেট আপ করবে সেটা মৃত্যুর সময়টাও বলে গেছে আম্মু। উনি এতটাই ফ্যাশনেবল আর এত রুচিশীল ছিলেন এবং এতটা বিউটিফিকেশনে খুবই শৌখিন ছিলেন। এবং আমার যে ড্রেস আপটা দর্শকরা পছন্দ করে সেই সময়, সেটা কিন্তু আমার আম্মু এবং আমার ছোট ভাইও কিন্তু কম না, সে কোরিওগ্রাফার ছিল। তো যার জন্য ওদের অ্যাবসেন্সটা আমাকে ভীষণভাবে ডিপ্রেসড করে দিয়েছিল সত্যি বলতে কি। একটু ভাইয়ের কথা যদি বলতেন, আপনার ভাই এখন বেঁচে নেই, কিভাবে চলে গেছে? আমার ভাইয়ের কথা বলতে বলতে পুরো রাত হয়ে যাবে, অনেক সময় পার হয়ে যাবে। তারপরে বলবো যে একটা ছোট ভাই যে বড় বোনের অনুপ্রেরণা উৎস হতে পারে, আমার ভাই ছিল তার প্রমাণ। কারণ আমি ভাইয়ের নাম তো ছিল সিজার। তো আমি ভালো কোরিওগ্রাফার ছিল। রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, রোড অ্যাক্সিডেন্টে ও এডিটিং করতে যাচ্ছিল, তো রিক্সায় ও আমার কাজিন ছিল বসা, পিছনের বলাকা বাস ব্রেক ফেল করে ওর উপরে উঠে যায়। এটা 97 সালে। তখন ও পড়ে গিয়ে ব্রেন হ্যামারেজ হয়, সাথে সাথে মারা যায়, মানে একদম স্পট ডেড হয়। তখন তার বয়স 22-23 বছর, একদম অল্প বয়স। সত্যি আসলে খুব মর্মান্তিক। ভাইয়ের কথা তো নিশ্চয়ই আমার সবসময় মনে হয়, আমি এখনো মানতে পারি না যে ও নাই। ভাইকে নিয়ে তো অনেক স্মৃতি আছে, স্পেশাল কোনো স্মৃতির কথা মনে পড়ে? হ্যাঁ, একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এটা তুমি সুপার ন্যাচারাল বলবা নাকি আমি জানি না। আমার ভাই তখন অলরেডি মারা গেছে। হ্যাঁ, তো আমার একটা গান আমি পারফর্ম করবো গীতি বিচিত্রায়। গানের কথা হচ্ছে আমি নই কোনো রাজ্যের অপরূপ সুন্দরী রাজকুমারী। তো এটা আমার ভাই বেঁচে থাকলে কি করতো, এটা আমি চিন্তা করছি আর ভাবছি যে আমি কি করব, এখন তো ভাই নাই, আমার ড্রেস সব কে ঠিক করে দেবে। অনেক চিন্তা করতে করতে ঘুমায় পড়ছি। স্বপ্নে আমার ভাইকে দেখছি। হ্যাঁ, সে আমার কাছে এসে বলে কি, রুকসি আপু তুমি চিন্তা করছো, তুমি বঙ্গবাজারে যাবা, গিয়ে ফার কিনবা, সাদা ফার কিনবা, ফারটা গলায় দিবা আর ক্রিম কালারের একটা গাউন বানাবা। একদম রংটা একেবারে বলছে আমাকে, ক্রিম কালারের একটা গাউন বানাবা আর নিপা আপার কাছে ফোন করে ক্রাউন নেবা, মাথার মুকুট, শামিমারা নিপা আপাকে ফোন করে ক্রাউন নেবা, ওনার কাছে ক্রাউন আছে, ক্রাউন চাইবা, উনি তোমাকে ক্রাউন দেবে, এভাবে তুমি সাজো, তোমাকে সুন্দর লাগবে। এই চিন্তা কোথাও বললো আমাকে। আমার ঘুম ভেঙে গেল, আমি উঠে বসে থাকলাম শেষ রাতের দিকে। উঠে এখন আপাকে তো ওই সময় ফোন করা যায় না, আমি সকাল 9টার দিকে আপাকে ফোন করলাম। আমি আপা আমার তোমার কাছে কোনো ক্রাউন আছে? আমি তো বলিনি সিজার আমাকে স্বপ্নে দেখেছে, হাস্যকর না, কেউ বিশ্বাসই করবে না, মৃত মানুষ কিভাবে স্বপ্ন দেখাবে। তো ও বলছে যে হ্যাঁ রুকসি, আমার কাছে তো সিজারেরই একটা ক্রাউন আছে, আমার কাছে তোকে দিতে ভুলে গেছি, তুই ড্রাইভারকে পাঠা, আমি দিয়ে দিচ্ছি। তারপরে বলছে আচ্ছা তোর ড্রাইভারকে পাঠাতে হবে না, আমি আমার ড্রাইভারকে পাঠাচ্ছি। আমি তো বিশ্বাস করো, আমি না ফোনটা নিয়ে স্তব্ধ হয়ে বসে আছি। সত্যি আসলে ভাই যে এতটা আপনার মধ্যে বিরাজ করছে, এটা
ও আমার সত্যি। 5 বছর ছোট ছিল, কিন্তু মনে হতো কি ও আমার বড়, হুম। এত কেয়ারিং ছিল। আপনার বাবা তো আছেন না? আব্বু আছেন। আচ্ছা আচ্ছা। তো আসলে কি বলবো, পৃথিবীটাই এরকম, মেনে নিতে হয়। মেনে নিতে হয় আর কি। রুকসানা আহমেদ থেকে রুকসি হয়ে ওঠার একটা আচ্ছা। জার্নি, তাই না? আপনার গানের যে চর্চাটা, গানের তালিম নেওয়াটা, সেটা কত বছর বয়স থেকে হয়েছিল? আসলে আমি কবে যে গান গাইতাম না বুসরা, আমার এটা মনে নাই, কারণ আমার মনে পড়ে আমি জন্মের পর থেকেই মানে গানের মানে জগতেই ছিলাম, কারণ আমার কাজিনরা, আমার আমার আম্মু কিন্তু রেডিওর সিঙ্গার ছিলেন। তাই? হ্যাঁ হ্যাঁ উনিও সিঙ্গার? হ্যাঁ হ্যাঁ। তারপরে আম্মু একদিন বললো আমাকে, মানে ছোট থাকতে আম্মু বললো যে এভাবে শুনে শুনে গান গাইলে তো হবে না, তোমাকে প্রথাগতভাবে গান শিখতে হবে। হ্যাঁ। তারপরে আমাকে ক্লাসিক্যালে দিলেন উনি। তো হুম। ক্লাসিক্যালে আমি 79 থেকে 84 পর্যন্ত রাজশাহীতে করলাম। রাজশাহীতে গান মানে অবিচ্ছেদ্যভাবে আমি গান করেই গেছি। তারপরে ঢাকায় এলাম যখন 85 থেকে অনওয়ার্ডস 94-5 পর্যন্ত আমি সুধীন দাস আঙ্কেল এবং খন্দকার নুর আলম আঙ্কেল কাছে, দুজনের কাছে একদিকে আধুনিক গান, একদিকে নজরুল এবং ক্লাসিক্যাল আচ্ছা, চর্চা আচ্ছা। চালিয়ে গেছি। 90s এর শুরু থেকে বোধহয় আপনার অ্যালবাম বের হ্যাঁ, হয়েছিল, তাই না? 91-এ আমার ফার্স্ট অ্যালবাম বেরিয়েছিল, তখন আমি অনার্সের ছাত্রী ছিলাম। আচ্ছা। তারপরে 91-এ বের হওয়ার পর 4 বছর আমি আর কাজ করিনি, কারণ তখন আমার অনার্স পরীক্ষা দিলাম, মাস্টার্স দিলাম। আচ্ছা। 95-এ মাস্টার্স শেষ হলো, রেজাল্ট আউট হলো, তারপরে আমি নতুন করে আবার একটা অ্যালবাম বের করলাম, মঞ্চর। ওটা ব্লক ব্লাস্টার হিট ছিল, সুপার ডুপার হিট যাকে বলে। তখন থেকে আমার স্টেজ শো অনেক বিজি হয়ে গেলাম, দেশে বিদেশে। সে সময় বিটিভির তে অনেকেই ছিলেন, তো সেসব দিনের কথা কি মনে হয়? কার কার কথা মনে হয় বিশেষ আমার করে? অনেকের কথা মনে হয়, গানের অনুষ্ঠানগুলো এত যত্ন করে ওনারা করতেন আমাদের সময়, এবং আমাদের সময় যারা সিঙ্গার ছিলেন, আমাদের সিনিয়র, আমাদের আগের ব্যাচ এবং আমাদের কন্টেম্পোরারি, তোমাকে বলতে আমার একটু হেজিটেশন নাই, তারা এত কোয়ালিফাইড এবং এত মানে জনপ্রিয় আর্টিস্ট ছিলেন এবং এত সুন্দর গাইতেন তারা। আমাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা ছিল, বিশেষ করে ঈদের সময়গুলোতে। আমরা এত মজা করতাম যে ক্যাসেটের দোকানের সামনে আমরা দাঁড়িয়ে থাকতাম যে কার গানগুলো বাজছে, তারপরে কে কি গান গাইছে, অডিওতে আমরা রেকর্ডিং এ যেতাম, আমি বেরোচ্ছি আরেকজন ঢুকছি, আরেকজন বেরোচ্ছে আমি ঢুকছি, এই যে একটা মানে দেখতাম সবাই কর্মব্যস্ত, আর স্টুডিওগুলো মুখরিত থাকতো মিউজিশিয়ানদের ভিড়ে। তখন তো ঈদের সময় অ্যালবাম বের হতো, সিনেমার মতো তাদের, এবং সাউন্ড টেক, সঙ্গীতা সবাই কম্পিটিশন দিয়ে অ্যালবাম বের করতো। তারপরে ব্যান্ডগুলো কাজ করতো হিউজ পরিমাণে, আয়ুব বাচ্চু ভাই, তারপরে আরো সোস, আরো আদার্স যারা আছে, তারা সব ব্যান্ডগুলো মাইলস সবাই অ্যালবাম বের করতো। তখন মানে আমাদের এমন হতো আমরা শিফট পেতাম না, মানে শিফট পেতে কষ্ট হতো। অডিও ইয়েতে রেকর্ডিং সেন্টারে গেলে সবার সাথে দেখা, টিভিতে গেলে সবার সাথে দেখা, পাথর তুলতে গেলে সবার সাথে দেখা, দেখা যেত সিঁড়িতে উঠানামা করতে করতে, এই কেমন আছো, ভালো আছো, কেমন গান যাচ্ছে। আমাদের মধ্যে এত গানের ভ্যারাইটি ছিল। আর ওই সময় না ভালো ভালো শিল্পীরা আপনারা এট এ টাইম বেশ মানে ঝাঁক ছিল। আসলে মনে আল্লাহ তাআলা এইভাবেই করেন, একসাথে সবাই আসে, আবার শূন্য হয়ে যায়, আবার শূন্যতায় ভরে যায়। তো আমরা যে সময়টা পার করে এসেছি সেটা সত্যি ঈশ্বরীয় একটা সময়, যেটা আমার মনে হয় যে মেমোরিতে উজ্জ্বল সোনালী মানে অক্ষরে নাম লেখা আছে। পদ্ম দিঘির পদ্ম আমি, তুমি জলের ঢেউ, বলবো দুজন মনের কথা, শুনবে না তো কেউ বন্ধুরে। দর্শকরা আপনাকে একটু রিকল করুন তো, আপনার যে গেট আপ, মানে আপনার যে একটা উচ্ছলতা, এত সুন্দর আপনার একটা মানে লুক থাকতো, তো আসলে আমাদের চোখের সামনে এখনো লেগে আছে। আমি কিন্তু সহজাতভাবে খুবই হাসি খুশি একটা মানুষ, মানে আমার এটা আলাদা করে কিছু আরোপ করতে হয় না। আর আমি যখন পারফর্ম করি, আমি I always keep my smile, আমার ফেসে একটা স্মাইল ধরে রাখি। আমি যদি আনন্দিত অনুভব করি, আমার অডিয়েন্স আনন্দিত অনুভব করবে, এই জন্য এটাকে ছড়িয়ে দেওয়ার একটা ব্যাপার আছে। তো আর আমি যদি সবাই খুঁজে, আমি স্টেজে উঠে যদি স্যাড গান গাই, অডিয়েন্স নিতেই পারে না, আমাকে এসে বারবার বলে আপনার সঙ্গে যায় না, আপনি একটু মজার গান করেন আপা, আপনার সাথে মন খারাপের গান যায় না। আমি শেষে বাধ্য হয়ে আমার কম্পোজারদের সাথে বসে ডান্সেবল নাম্বারগুলো করতাম বেশি, এবং যেটা উচ্ছলতায় ভরা যে গানগুলো, এগুলো অডিয়েন্স আমার কাছে প্রত্যাশা করে।
প্রচুর দেশ বিদেশ আপনি গিয়েছেন, আপনার গান রিপ্রেজেন্ট করেছেন বাংলাদেশের হয়ে, তাই না? আমি যে দেশে যেতাম কোথায় থেকে আমার স্টুডেন্ট এসে হাজির হতো, মানে এখনো। লাস্টলি আমি আচ্ছা। জাপানে গেছিলাম হ্যাঁ। লাস্ট একটা ট্যুরে। হ্যাঁ। তো ওইখানে যাবার পর দেখি যে এখান থেকে ওখান থেকে সেখান থেকে ইয়াং ইয়াং সুন্দর সুন্দর মেয়েরা এসে ঝটঝট করে আমার পায়ে হাত দিয়ে সালাম করছে। আচ্ছা আচ্ছা আমি বলছি, কি ব্যাপার? বলে কি, ম্যাডাম আমি তো আপনার স্টুডেন্ট ছিলাম। আচ্ছা। মানে আমি যদি বিদেশে যাই আমার মনে হয় আমার হোটেলে থাকার দরকার পড়ে না, কে আমাকে বাসায় নিয়ে গিয়ে খাতির করবে, রাখবে, গুরু সেবা করবে, হ্যাঁ। এই চিন্তা অস্থির থাকে। তো আচ্ছা। যার জন্য আর এমনি স্টারদের মধ্যে কিন্তু আমার অনেক স্টুডেন্ট আছে জানো। তাই? হ্যাঁ, কে কে আছে এরকম? যেমন তারিন, তারিন? তারিন, তারপরে আচ্ছা। হচ্ছে তোমার ঈশিতা? ঈশিতা না, আচ্ছা। কণা। কণা? হ্যাঁ, আচ্ছা। তারপরে আরো অনেকে। হ্যাঁ, হ্যাঁ। তোমার এত মানে সুইটি। হ্যাঁ, সুইটি? হ্যাঁ, তানভীর সুইটি। তানভীর সুইটি হ্যাঁ, সেও? হ্যাঁ। আচ্ছা। এরা আমার এত মানে আমার এত প্রিয় ছাত্রী ছিল, আমার ক্লাসরুম রোল কল করে স্টুডেন্ট ওরা। আচ্ছা। তো যার জন্য আমার মানে ওদেরকে ছোট থেকে বড় হতে দেখছি। তো মানে আমার যখন আমার সাথে ক্লাস করতো তখন স্টুডেন্ট হিসেবে দেখেছি, পরে যখন সিঙ্গার হয়ে গেল তখন খুব ভালো লাগতো যে এরা তো আমার ছাত্রী। আমি রিয়া, মডেল রিয়া, তারপরে আমি জয়েন করার আগে ছিল মৌসুমী ছিল আমাদের কলেজে, তারপরে শাবনাজ ছিল। আচ্ছা। এরা সব আমাদের আপনি জয়েন করার আগে তারা ওরা ছিল? জাস্ট পাস আউট হচ্ছে, তারপরে আমি জয়েন তারপর করেছি। জয়েন করলেন। তো যখন টিচার হিসেবে জয়েন করলেন, এই যে স্টুডেন্টদের কাছ থেকে যে একটা ভালোবাসা পাও, সেই সময়ে কেমন লেগেছিল? তারা কিভাবে নিত আপনাকে? কিভাবে নিত? আমি যখন ক্লাসে যেতাম দেখতাম আমার ক্লাসে বসার জায়গা নাই। মানে আমি বলতাম যে আমার রোল কলে দেখছি 90টা 80টা মেয়ে, হ্যাঁ। আমার কিন্তু দেখা যাচ্ছে 150 মতো উপরে আছে। আচ্ছা। তো তোমরা কারা বাবু বলি, ওরা লুকায় থাকে, মানে উত্তর দেয় না। তারপরে দেখি পাশের রুম খালি, তারপরে ওই টিচার এসে ধাওয়া করছে, এই তোমরা এখানে কেন, তোমাদের ওই রুমে ক্লাস? ম্যাডাম, হ্যাঁ, মানে ওরা আমার ক্লাস করবে, চলে আসছে, এসে ভিড় করছে একদম। হ্যাঁ। তো বিভিন্ন ক্লাস থেকে আমার রুমে চলে আসতো। আচ্ছা। এসে আমার রুমে বসে আমার জাস্ট আমার সাথে থাকার জন্য কিছুক্ষণ, কি শুনতো জানি না, পড়া শুনতো তো না অবশ্যই, কিছুক্ষণ থাকতো এবং বলতো, হ্যাঁ। ম্যাডাম একটা গান শোনান। ও বাবা, মানে ক্লাসের মধ্যে ক্লাসরুমে? মানে আবশ্যিকভাবে আমাকে গান শোনাতে হতো। তাই নাকি? হ্যাঁ, এখনো শোনাতে হয়। এখনো হয়। এখনকার বাচ্চারা অবশ্য, তখন ছিল আমি ছিলাম আপু ওদের। আচ্ছা। এখন যে বাচ্চারা আসে আমার, হ্যাঁ। তাদের আম্মুরা আমার ফ্যান ছিল। ফ্যান ছিল। হ্যাঁ, হ্যাঁ। এবং পড়শির আম্মু কিন্তু আমার স্টুডেন্ট। ও। তো একদিন আমার একটা আচ্ছা। মিউজিশিয়ানরা মজা করে বলছে কি, আচ্ছা আপু এটা বলতে পারেন আপনার বয়স কত? কার আম্মু আপনার স্টুডেন্ট, আপনার বয়সটা কত বলতে পারেন? আমি বলছি, দেখো আমার চাকরি 30 বছর, হ্যাঁ। তো আমার তো হতেই পারে এত। হ্যাঁ। এই 30 বছরের মধ্যে যারা পাস করে বেরিয়েছে তাদের বাচ্চার বয়স 25। হ্যাঁ, বয়স তাহলে সংখ্যা। এই কোনো ব্যাপার না। বলছি আপনার বয়স দেখে আমরা আশ্চর্য হয়েছে। আপনি ঠিক অ্যাজ ইট আগের মতো, আমরা তো মানে কোনো করি না, মানে ডিফারেন্ট দেখতে পাই না। এইটা ভেবে আমার খুব হাসি পায় যে ওরা এসে এখন বলে, ম্যাডাম আমার আব্বু আম্মু আপনার ফ্যান। ওরা ফ্যান এটা বলে না, ওদের আব্বু আম্মু। এখন জেনারেশনটা হচ্ছে ওদের আব্বু হ্যাঁ, আম্মু হ্যাঁ, ফ্যান। আমি হাসি, আমি বললাম যে এরপরে বলবে আমার নানি আমার fan। যখন নানি বলবো তখন আপনি এরকম সুন্দরী থাকবেন। আমার চাকরি কিন্তু 4 বছর আছে মাত্র। তাই? হ্যাঁ, 4 বছর পর রিটায়ারমেন্টে চলে যাবো। রিটায়ারমেন্টে চলে যাবেন। আমার কলিগরা আমাকে বলে, তুমি কি নতুন জয়েন করতে এসছো? আমার আম্মু কিন্তু একদম চাইনি আমি টিচার হই। আম্মু, হ্যাঁ, আম্মু বলতেন যে তুমি টিচিং প্রফেশনে যাবা, তোমার গ্ল্যামারাস লাইফটা অফ দিতে হবে। তুমি টিচিং প্রফেশনে গেলে তোমাকে তাঁতের শাড়ি পরতে হবে, সিম্পল লাইফ লিড করতে হবে। তুমি কিন্তু তোমার যার সাথে যাবে না, তুমি যেভাবে গ্রোন আপ হচ্ছ, তুমি যেভাবে গান করো সেটার সাথে যাবে না। আমি কিন্তু আম্মুকে না বলে অতি গোপনে আমার আব্বুকে শুধু জানি আমি ইন্টারভিউ দিতে গেছিলাম, চাকরি ইন্টারভিউ। কারণ আমার না সবসময় মনে হতো বুশরা যে গান গাইবো ঠিক আছে, কিন্তু আমার একটা সম্মানজনক পেশা লাগবে, যাতে করে মানুষ আমাকে রেসপেক্ট করে। আমি সম্মানের জন্য সব কাজ করি সত্যিকার অর্থে। আবার যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে তোমার কোনটা ইজি মনে হয়, গান গাওয়া নাকি পড়ানো, আমি মনে করি পড়ানো অনেক কঠিন, গান গাওয়ার চেয়ে পড়ানো কিন্তু অনেক কঠিন। শিক্ষক কিন্তু অনেক কষ্ট করে, একটা স্টুডেন্ট বুঝলো কি বুঝলো না কতটুকু কি, কিন্তু গানটা তো আমি এনজয় করছি, অডিয়েন্স এনজয় করছে।
কিন্তু টিচিংটা কিন্তু তা না, দেখা যায় বুঝলো না তাকে আরেকবার বুঝাও, তার রেজাল্ট ভালো হলো কিনা, অনেক রকম রেসপন্সিবিলিটি থাকে। তো আসলে আমাদের সেই রুকসি আপাকে দর্শকরা দেখছেন, আপা দর্শকদের সামনে দেখেন যে দর্শকরা আপনাকে দেখছেন অনেক বছর পর। তো এখন একটু অন্য প্রসঙ্গে কথা বলবো যে গান নিয়ে রাজনীতি, গানের সঙ্গে কি রাজনীতি যায়? আপনারা যখন ছিলেন তখনও কিন্তু গান নিয়েই শুধু ছিলেন, কিন্তু আপনারা চলে যাওয়ার পর একটা জেনারেশন যখন আসে তখন না গানের ভিতরে একটা রাজনীতি ঢুকে যায়, শিল্পীরা রাজনীতি করা শুরু করে দিয়েছে। কেউ এই দল করে, কেউ ওই দল করে, যে ক্ষমতায় থাকে তাদের তোষামোদি করে যাতে করে তারা বিদেশ সফর করতে পারে, গানে বেশি বেশি করে গানে আসতে পারে, তাদের যোগ্যতা থাকুক বা না থাকুক তারা সুবিধা আদায় করার জন্য উঠে পড়ে লাগে। তো একজন শিল্পীর সঙ্গে গানের সঙ্গে কি এই ধরনের রাজনীতি যায়? তারা কিন্তু প্রকাশ্যে রাজনীতি করে। আসলে যে কোনো প্রফেশন থেকে মানুষ পলিটিক্সে আসতে পারে, হ্যাঁ, এটা আমি মনে করি। এটা দোষের না, কিন্তু সবচেয়ে দুঃখজনক হচ্ছে অন্যকে পলিটিক্যাল ইস্যু বানিয়ে ক্ষতিগ্রস্ত করা। আমি একটা দলকে সাপোর্ট করি, আরেকজন আরেক দলকে সাপোর্ট করে। আমি যখন আমার হাতে ক্ষমতা আছে তখন ওই আরেকটা পার্টিকে আমি অপরেস্ট করলাম, তাকে মানে ডিস্টারবেন্সে নিয়ে আসলাম। আবার আরেকজন যখন আবার ক্ষমতা আসছে আরেকজনকে নিয়ে আসছে। এইটা এই মানে অসৎ উদ্দেশ্য প্রণোদিত আচরণ, এটা দুঃখজনক। আমাদের সামনে অনেক অনেক ফেমাস সিঙ্গার তারাও ব্ল্যাকলিস্টেড হয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু তখন কিন্তু রেস্ট অফ দি আর্টিস্ট যারা থাকে তারা কেউ সংঘবদ্ধ হয়ে এটার জন্য চেষ্টা করে না যে কি করে। আর বিশেষ করে আমি মনে করি আমাদের সঙ্গীত জগতে ইউনিটি খুবই কম। যেটা নাটক বা নাচের দলে আছে সেটা কিন্তু নৃত্যশিল্পীরা এবং নাট্যশিল্পীরা তারা কিন্তু অনেক ইউনাইটেড, কিন্তু আমরা সঙ্গীত শিল্পীরা কিন্তু খুব ইন্ডিভিজুয়ালি কাজ করতে পছন্দ করি। এবং আমরা মনে করি কি আমি ঠিক থাকলে সব ঠিক আছে, এটা চিন্তা করি। আমি গান গাইতে পারছি বা সব ঠিক আছে, আর আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং। আরেকজনের ব্ল্যাকলিস্ট আছে আরো খুশি হয়ে যায় মনে হয় এরকম। মানে তারা কোনো চেষ্টা করে না যে মানুষটাকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, বা সে আসলে কতটুকু দোষী বা দোষী না, এই ব্যাপারে আমার মনে হয় একটু উদার দৃষ্টিভঙ্গি রাখা উচিত। কারণ কেউ কারো প্লেস কিন্তু নিতে পারে না। মানে যে যেভাবে জনপ্রিয়, তার জনপ্রিয়তা কিন্তু তার কারণে, তার সক্রিয়তার কারণে। এখন আমি একজনকে হিংসা করে তাকে পিছিয়ে দিব, এটা তো সম্ভব না। কারণ আমি আমার মতো উঠেছি, আরেকজনের মতো উঠেছে। ধীরে ধীরে চুরি করে নিলে এই মন, কি যে দোলা লাগে বুকে করে কি এখন। ভাবনাতে শুধু তুমি, স্বপ্নেও শুধু তুমি করো জ্বালাতন। তোর তোর মন চোর নিয়ে গেল মন। তরুণী বয়সে আপনি এতটা সুন্দরী ছিলেন, এত স্মার্টলি গান করতেন, এবং আপনার জন্য কত দর্শক শ্রোতারা পাগল ছিল। এরকম কোনো প্রেমের অফার টফার নিশ্চয়ই পেয়েছেন, তাই না? আমি সবচেয়ে শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবা। এখন সবাই বলে যাদের বয়স এখন 55, 60, 58 আমার সমান বাবা, তোমাকে এত ভালো লাগতো রুকসি। আমাকে ওই সময় বলেনি কেন? মানে কি তোমার আম্মার ভয়ে? কেন? আমার আম্মা ছিল অজগর সাপের মতো, মানে আম্মা ফনা তুলে দাঁড়ায় থাকতো আম্মার ভয়ে। আমি খালি গান গাইতাম, স্টেজ থেকে নামতাম, দিয়ে আমি ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যেতাম। আম্মা টেলিফোনে কথা বলতো, আম্মা আমার শো কন্ডাক্ট করতো, আম্মা ফ্যানদেরকে মানে ম্যানেজ করতো, আম্মাই সব করতো। আর আম্মা আমার চেয়ে বেশি বড় ছিল না, আম্মা আমার চেয়ে মাত্র 17-18 বছর বয়স। তো আম্মার ভয়েস খুব ইয়াং ছিল, সবাই টেলিফোনে কথা বলে ভাবতো কি আমি বোধহয় কথা বলছি। আম্মা অনেক সময় ইন ডিসগাইজ আমি সেজে কথা বলতো অনেক সময়। তো দেখা যেত যে আমার কোনো চান্সই হতো না, আমি নেমে পড়া টেবিলে চলে যেতাম। আর আম্মু কাকার সাথে কি কথা বলতো আমি জানি না, তাদের ইচ্ছা করে বিনষ্ট হয়ে যেত। এবং পরে আর সামনে সুযোগ পাইনি। এবং এই কথা আমি বিশ্বাস করো বুশরা অনেকের কাছে শুনেছি। এবং তারা দেখা গেছে বিদেশে গাড়ি চালাচ্ছে, তার পাশে বউ বসে আছে, তাদের বউ হাসছে, বলছে কি রুকসি আপা আমার হাজব্যান্ড তো আপনার জন্য পাগল ছিল। তা আমি হাসি, আমরা কি ভাই আপু আমি জানতাম না আসলে। তো ওই সময় কোনদিন শুনিনি আপু, পরে আমি যে সুন্দর না কি ছিলাম আমি জানতামই না আসলে। অনেক সফলতা পেয়েছেন, অনেক প্রাপ্তি, আপনার অনেক ভালোবাসা পেয়েছেন সবার। তারপরেও যদি জিজ্ঞেস করি যে অপূর্ণতা শব্দটা কি আপনার মধ্যে কখনো আসে? অপূর্ণতা তো থাকবেই। আমার বেবি নাই, এটা একটা বড় একটা প্রাপ্তি। তো তারপরে মেনে নিয়েছি, কারণ আমার স্টুডেন্টরা আমার খুব ক্লোজ, তাদেরকে একটা জায়গায় পাঠিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ তারা ভালো আছে। আর আমি সবাইকে খুব ভালোবাসি। আমার সামনে একটা যে কোনো বাচ্চা, যে কেউ
আমার ভালোবাসা আমি তাকে দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমার নিজের বাচ্চা নাই। তো এটা একটু খারাপ লাগে, তারপরেও আমি মেনে নিয়েছি, যাক আল্লাহ যা করেন হয়তো আমার জন্য এটাই বরাদ্দ ছিল। চলচ্চিত্রে আপনার এত সুন্দর সুন্দর গান আছে, অনেক সুপারহিট গান আছে। শাবনূরের লিপে কিন্তু যতদূর মনে পড়ছে একটা সুন্দর একটা গান ছিল, মিষ্টি গান, মনে পড়ছে আপা? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। ওইটা ছিল সালমান শাহ আর শাবনূর অভিনীত আচ্ছা। বুকের ভিতর আগুন ছবির গান। সুপারহিট ছবি এবং সুপারহিট নায়ক নায়িকা সালমান শাহ এবং শাবনূর। আপা গানটা তো শুনতে হবে, শ্রোতাদেরকে একটু শোনাতে হবে। আচ্ছা, আমি চেষ্টা করছি। ও পাহাড়ি ঝর্ণা তুই দে রে দে বলে দে না, মনটা কেন হলো যে আজ বড়ই চঞ্চলা, কি যে খুশি লাগছে যে আজ জানি না বলা। ও পাহাড়ি ঝর্ণা তুই দে রে দে বলে দে না, ও পাহাড়ি ঝর্ণা তুই দে রে দে বলে দে না। বাড়ি চাই না, গাড়ি চাই না, চাই না দামি অলংকার। বাহ, সুন্দর। এটা কি ছায়াছবির গান? এটা না, আমার অ্যালবামের গান। অ্যালবামের গান। আর একটা মঞ্চর পদ্ম দিঘির পদ্ম আমি তুমি জলে ঢেউ, বলবো দুজন মনের কথা শুনবে না তো কেউ বন্ধুরে, ও বন্ধুরে। পদ্ম দিঘির পদ্ম আমি তুমি জলে ঢেউ, বলবো দুজন মনের কথা শুনবে না তো কেউ বন্ধুরে, ও বন্ধুরে। বাহ। তো আসলে এইভাবে নিজেকে লুকিয়ে রাখা আসলে তারপরও আমার একটা গান আছে ফিল্মে, গানটা অনেকেই জানে না যে আমি কোনটা? গেয়ে। বলেন বলেন। গানটা এরকম, হ্যাঁ। বন্ধু চলে যেও না গো, কিছুক্ষণ থাকো, থাকো কিছুক্ষণ। বন্ধু চলে যেও না গো, কিছুক্ষণ থাকো। আমি আগুন, মিলু ভাই, তারপরে বিপ্লব, হ্যাঁ। আমেরিকা আছে, হ্যাঁ। বিপ্লব, পলাশ, এদের সাথে আমি বেশ কয়েকটা অনেক জুট গান করেছি, ওদের গান সাথে। করেছেন। আর একসময় না, তোমার মনে আছে দিলদারের গলায় খুব ভয়েস দিত আগুন, হ্যাঁ হ্যাঁ কুলিয়ার ভয়েস। হ্যাঁ হ্যাঁ নাসরিনের গলা তো আমি জুটি ছিলাম, নাসরিন আর আমি, দিলদার আর নাসরিন হ্যাঁ, হ্যাঁ, তারা তো জুটি ছিল কুলিয়ার সিনেমায়। ভয়েসে আগুন চিল্লে মিলে গান গাইতো। ওই গান কি আপনি করেছেন? অনেক। আমি এখন তোমাকে সব কথা বলতে পারবো না, কারণ আমার চর্চায় নেই গানগুলা, মানে আমি জানি গানগুলো গেয়েছি কিন্তু ওগুলো তো তুমুল আরে আল্লাহ, চটুল গান। আগুন এত দুষ্ট, গলাটাকে ভেঙে টেঙে ও গায়। তারপরে ডিপ জলের জায়গায় এসে দাঁড়ালো। ডিপ জলের আমলেও আমি আর আগুন অনেক গান গেয়েছি। তাই? আগুন ডিপ জল আর দিলদারের ভয়েস দিত বেশি, হ্যাঁ। আর শেষের দিকে। আর আমি নাসরিন আর ওই দিলদারের যে ইয়েরা, ডিপ জলের যে নায়িকা থাকতো, ওদের গলায় আমি অনেক ভয়েস দিয়েছি। অনেক ভয়েস, একটু ফানি ভয়েস থাকতো তো, ফানি। হ্যাঁ, একটু ড্রামা, গানগুলো একটু এরকম ছিল। গানগুলোর মেলোডির চেয়ে ড্রামা থাকতো। হ্যাঁ। আবার দেখা যেত ফিমেল পার্টটা মেলোডি, ছেলেদেরটা ফানি। তখন আগুন আর আমি অনেক গেয়েছি, অনেক আগুনের সাথে আমি অনেক গান গেয়েছি। আপনি প্রাইভেট চ্যানেলে কিংবা যে কোনো চ্যানেলে যখন গান গাইতে চান, এখনকার শিল্পীরা কি করে, যে বেশিরভাগ শিল্পীরা তারা কি করে, অমুকের অনেক বড় বড় শিল্পীদের তাদের গানগুলো রিমেক, মানে তারা নিজেরা গায়, তাদের নিজেদের কোনো গান নাই। তো আপনাকে এরকম আমন্ত্রণ জানানো হয়েছিল, আপনি একটু মনক্ষুণ্ণ হয়ে বলেছিলেন যে আমার নিজেরই তো কয়েক শত গান আছে, আমি আমার নিজের গান কখন গাইবো, তাহলে আমি যদি অন্যদের গান করি। হ্যাঁ, তো এই জিনিসটা নিয়ে একটু শুনতে চাই। তুমি খুবই ভালো একটা পয়েন্ট নোটিস করেছো, জি। যেটা নিয়ে আমি বারবার কথা বলতে চাই, কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করে না। তুমি একটা জিনিস খেয়াল করবে, বিভিন্ন চ্যানেলগুলোতে একক সঙ্গীত অনুষ্ঠানগুলো হয়, আমি কিন্তু খুব কম যাই। হ্যাঁ, কম যায় এবং তারা বিরক্ত হয়তো আমাকে ডাকে না। আচ্ছা। কারণ কি বুশরা, আমি রুকসি, আমি যখন অডিয়েন্সের সামনে আসছি, আই ওয়ান্ট টু রিপ্রেজেন্ট মাই ওন সংস। ওরা করে কি, ওপর থেকে কন্ট্রোল রুম থেকে হেডফোনে, যেমন ধরো তুমি এত উপস্থাপনা করছো, তোমাকে তারা অ্যালার্ট করবে
রুকসি আপাকে বলো ভালো শিল্পী অন্য শিল্পীদের গান গাইতে, সিনিয়র সিঙ্গারদের গান গাইতে, ফোক গান গাইতে বলো। আমি তো ফোক গানের সিঙ্গার না। হ্যাঁ, একটা টিভি চ্যানেলে, বিখ্যাত টিভি চ্যানেল। আচ্ছা। তো ওইখানে আমাকে একজন ইন্ট্রোডিউস করে দিল যে একজন ডিএমডির সাথে আপনি কথা বলেন, আপনার নাম দিয়েছি, লিস্টে আপনার নাম আছে, তো আপনি ওনার সাথে কথা বলে নেক্সট এক সপ্তাহ পর অনুষ্ঠানে আসবেন। তখন আমি ওনাকে ফোন দিলাম, উনি বলে কি, আমার নাম শুনে বলে আমরা এত নতুন শিল্পীর গান প্রোগ্রাম করি না। আমি বলছি ভাইয়া আমি নতুন শিল্পী না, আমি কিন্তু 91 থেকে 95 থেকে এরকম সময় থেকে গান গাই। বলছি এত বয়স্ক শিল্পীদের আমরা গান করি না, এত বয়স্ক শিল্পীর গান আমরা করি না। আমি মাইন্ড করা বা রাগ করা তো দূরের কথা, আমি ফোন রেখে অনেকক্ষণ হেসেছি যে এটা কি ধরনের কথা হলো। তো আমার খুব ইচ্ছা ছিল যে এই কথাটা আমি তুলে ধরবো কোনো সময়। নিশ্চয়ই, আসলে এগুলো খুবই দুঃখজনক। যারা অর্গানাইজার তাদেরও বোঝা উচিত যে সে কোন শিল্পী, আর একজন শিল্পীর বয়স ফ্যাক্টর না, তাই না? সে কিরকম গান করছে, সে কিরকম গান করে আসছে, তার শিল্পীর মর্যাদা অবশ্যই দেওয়ার মতো তারও যোগ্যতা লাগবে। আর আমি হিউজ জিঙ্গেলে কণ্ঠ দিয়েছিলাম, জিঙ্গেলে, হ্যাঁ, তাই না? বিজ্ঞাপন মনে আছে আপনার জিঙ্গেলের কথা? মিতানুর ছিল, মিতানুর এটা আফজাল ভাইয়ের ছিল। তো শোনা না আপা, আগে গানটা শোনা না আপনি। এটা তো অ্যাডের গান, গাও ঠিক হবে, কোনো সমস্যা নেই। এরকম ছিল, আলো আলো বেশি আলো, শব্দে শব্দে মন হারালো, অলিম্পিক অলিম্পিক ব্যাটারি। এটা বাচ্চু ভাই করেছেন আমাকে, বাচ্চু ভাইয়ের আমি গেছি। আপা এইটা গানটা তো এত ওই গানের কারণে বিজ্ঞাপনটা হিট ছিল। আলো আলো বেশি আলো, শব্দে শব্দে মন মাতানো, অলিম্পিক অলিম্পিক ব্যাটারি। আরো বিগ ফ্যান হয়ে গেছি। আপনি এত সুন্দর সুন্দর জিঙ্গেল করেছেন, আমি তো একদম মানে কি বলবো, আমি একদম বিমোহিত। আসলে আমি কখনো বলি না কাউকে, বুঝছো, আমি মানে প্রচার বিমুখতার সর্বোচ্চ শিখরে আপনি আছেন। আমি কোন সময় আমি কি করেছি না করেছি আমি কোনো সময় বলি না। বাড়ি চাই না, গাড়ি চাই না, চাই না দামি অলংকার, কানে মাটির দুল দিও, দিও মাটির বালা, গলায় দিও ঘাস ফুলের মালা। আমাদের রুকসি আপা কিন্তু একজন ভালো সিঙ্গার, ভালো অর্গানাইজার, ভালো একজন টিচার, মানে তার সব ভালো ভালো দিক আমরা মোটামুটি জানতে পারছি। কিন্তু এখন না খুব ইচ্ছে করছে যে একজন রুকসি আপা একজন ঘরের মধ্যে কেমন, ঘরের মধ্যে গৃহিণী হিসেবে, একজন মা হিসেবে, একজন স্ত্রী হিসেবে কেমন? একদম মানে সিম্পল, সবচাইতে নরম জামা পরে থাকা বাসায়। আমি কিন্তু খুব যে একটা সংসারী তা কিন্তু না, আমি রান্না টান্না একদমই খুব কম করা হয় আমার। আর আমার ওই মানে অর্গানাইজিংটা আমি করি, অর্গানাইজ করাটা থাকে। আর আমার কিন্তু কোনো বাচ্চা নাই, হ্যাঁ, আমার বাচ্চা নাই, এই জন্য আমার হয়তো একটা বিরাট বড় অংশ আমার কাজটা করতে হয় না। তো এমনি আমার ফ্যামিলি মেম্বার খুবই কম, আমার আব্বু আছেন আমার সাথে, আমরা অল্প 2-3 জন মানুষ। তো যার জন্য মানে ওরকম ধরনের রেসপন্সিবিলিটি খুব কমই থাকে আমার। আপনি নিজে একজন শিল্পী, আপনার কত ভক্ত, কিন্তু আপনার প্রিয় শিল্পী কারা? আমার প্রিয় শিল্পীর তালিকা এত লম্বা যে বাংলাদেশে রুনা লালা ম্যাডাম, শাহনাজ রহমতুল্লাহ ম্যাডাম, ইয়াসমিন ম্যাডাম, এরা 3 জন তো আছেন। আরেকটু জুনিয়রদের মধ্যে সামিনা চৌধুরী আপু, কনক চাপা আপু, এরা তো আমার খুব প্রিয় শিল্পী। আর ইন্ডিয়াতে যদি বলো তাহলে লতা মঙ্গেশকর, আশা ভোসলে, আর পাকিস্তানের নূরজাহান, ওদিক থেকে হচ্ছে মোহাম্মদ রফি, মেহেদি হাসান, তারপরে কিশোর কুমার। মানে আমার পছন্দের তালিকা অনেক লম্বা। পছন্দের তালিকা এত স্ট্যান্ডার্ড, আমার খুব ভালো লাগে। আমি ওনাদের গান শুনে বলি আল্লাহ, আমরাও সৃষ্টি হচ্ছে, ওনারাও সৃষ্টি হচ্ছে, ওনারা এত সুন্দর গান গায় কি করে। মেল সিঙ্গারদের মন যদি সুন্দর না হয় না, খুব লজ্জা লাগে আমার সত্যিকার অর্থে। মিলু ভাইয়ের মনটা এত সুন্দর ছিল অ্যাজ এ মানে মেল সিঙ্গার। এবং উনি কি বলতেন, রুকসি টেক ইউর স্টেজ, এনজয় ইউর স্টেজ, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। এই কথাটা উনি সবসময় বলতেন, তুমি যদি মজা করে গান গেয়ে নেমে আসো, আমি গর্ব অনুভব করবো যে তোমাকে আমি নিয়ে আসছি। এই কথা কিন্তু সবাই বলে না, অনেকে সাউন্ড কমায় দেয়। অনেক ছেলে সিঙ্গার আছে আমাদের মধ্যে, অনেক বিখ্যাত সিঙ্গার আছে যারা এত মানে কুটচাল চালে
হ্যাঁ ভালো একটা স্মার্ট মেয়েদেরকে অনুষ্ঠান নিতে চায় না, হ্যাঁ তারপরে সাউন্ড বসিয়ে দেয়, এরকম অনেক অনেক ধরনের ডিস্টার্ব অনেক ধরনের ইয়ে আছে যেটা আমি বলতে চাই না, বললে লজ্জা পাবে সবাই। হ্যাঁ। হ্যাঁ, আমি নামও বলতে করে চাই না এরকম? এরকম করে। আমাদের মেয়েরা উঠলে সাউন্ড কমায় দেয়। তাই? হ্যাঁ হ্যাঁ, এটা কি মেয়ে সিঙ্গারদের মেয়ে সিঙ্গারদের পরে বেশি ভিন্ডিকটিভ, এবং ছেলেরাও অনেক ছেলে সিঙ্গার থেকে হিংসা করে। আমার কাছে অজস্র আছে, প্রমাণ আছে। এভিডেন্স আছে, আচ্ছা। কিন্তু আমি বলে কাউকে ছোট করতে চাই না, সবাই বিখ্যাত সিঙ্গার। কিন্তু আমরা মেয়েরা দেখা যায় মেয়েরা কিন্তু অনেক ভালো। হ্যাঁ, এটা আশ্চর্য, কিন্তু সবাই ভাবে মেয়েরা বোধহয় জেলাস করে, কিন্তু ছেলেদের জেলাস খুবই ডেঞ্জারাস। ছেলেরা মেয়ে সিঙ্গারদের কেন জেলাস করবে? ওদের ধারণা কি যে আমরা বোধহয় সাজগোজ করে নাচানাচি করে অডিয়েন্স জমাই, কিন্তু এটা তাদের ভুল ধারণা। আমরাও কিন্তু কষ্ট করে গান গেয়ে স্টেজ জমাই। তাদের ধর এরা তো সেজে গুজে উঠবে, এদের তো পাবলিক শুনবেই, এরকম একটা মন মানসিকতা কাজ করে। এবং তারা যে নার্ভাস থাকে স্টেজ উঠার আগে, হাঁটাহাঁটি করে, ওই নার্ভাসনেস দেখলে তুমি হাসবা। এবং আমাদের কন্টেম্পোরারি অনেক সিঙ্গার, মেয়ে সিঙ্গারদের সাউন্ড বসিয়ে দিয়েছে এরা। তো এটা কি তারা সিঙ্গাররা ওই মেয়ে সিঙ্গাররা? আমরা দুঃখ করি, কান্নাকাটি করি, ঘরের ভিতরে ঢুকে হাউতাস করি। তাকে জিজ্ঞেস করার মতো সে লেভেলের সিঙ্গার সে না, সে অনেক হাই লেভেলের সিঙ্গার। সেটা সেই স্কোপটাও থাকে না, থাকে না, কারণ আমরা তখন আপকামিং। আমরা এটা কি এখনো হয় এরকম? এখন তো ওই বড় সিঙ্গার তেমন গানও গায় না, তেমন হয় না। এবং এখন যারা ইয়াং, যারা আমি মনে করি একদম ইয়াং যারা গান গাচ্ছে, তারা কিন্তু অনেক লিবারাল। এখন যারা গান গাচ্ছে তারা লিবারাল, তারা আমার মনে হয় ফ্রেন্ডলি ইয়াতে অ্যাটমসফিয়ারে তারা গান বাজনা করে। মনে হয় এখন বোধহয় কম আছে বোধহয়, একটু দলটল নিয়ে এরা ঘুরে, মানে ভালোই, এদের ইন্টিমেসিটা ভালো, আমার ভালোই লাগে। ছেলেবেলার কোনো মজার কথা মনে আছে আপনার? ছেলেবেলার কথা, ফেলে আসা দিনগুলোর? হ্যাঁ, আমার যতটা মনে পড়ে জানো, আমার শুধু এটাই মনে পড়ে দল বেঁধে বেঁধে অনুষ্ঠানে যাচ্ছি। অনুষ্ঠান গান শুনতে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ইয়েলো বার্ড, ব্লু বার্ড, তারপরে কলেজের পিকনিক, কলেজের নবীনবরণ, সব অনুষ্ঠানে পার্টিসিপেট করতাম। আপনাদের সময় কিংবা আপনাদের আগে যেসব গান আমরা বাংলা গান পেয়েছি সিডিতে, ক্যাসেটে কিংবা টেলিভিশনে আমরা শুনেছি, সেগুলো মনে হয় যেন আমাদের প্রাণের মধ্যে গেঁথে আছে। কিন্তু এখনকার গানগুলো হাজারটা গানের মধ্যে হয়তো একটা গান কানে লাগছে। আর পৌঁছানোর একটা প্রক্রিয়ারও তো ব্যাপার আছে, তুমি কিভাবে পৌঁছাবা। আগে তো পাটাটুলিতে ক্যাসেট বেরোতো, মানে দোকানে ক্যাসেট পাওয়া যেত, আমরা কিনে নিয়ে গান শুনতাম, ওটার মধ্যে আলাদা একটা আন্তরিকতা ছিল। এখন মনে করো ইউটিউব চ্যানেল তোমাকে সার্চ করতে হবে, অথবা রিলে দিতে হবে, অথবা তোমাকে টিকটকে দিতে হবে, আদারওয়াইজ তুমি গান হিট হবে না। কিন্তু তোমার এখন ভিউজটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, কার কত ভিউজ। সবাই বলে আমার গান এত লাখ ভিউজ হয়েছে, ভিউজ দিয়ে তো গান বিচার করা ঠিক না। আমি এখনো জানো, আমি গান দেখি না, মানে মিউজিক ভিডিও আমি দেখি না, আমি গানটা শুনি, আমার শুনতে বেশি ভালো লাগে। আপা, আপনি এত সুন্দর করে কথা বলেন, এত গুছিয়ে কথা বলেন, এত সুন্দর আপনার বাচনভঙ্গি, খুব জানতে ইচ্ছে করে আপনার মানে কি বলবো ডিস্ট্রিক্ট, মানে আপনার আমি রাজশাহীর মেয়ে। রাজশাহীতে তো রাজশাহীর আমাদের বনলতা সেন নাকি? নাটোরের বনলতা সেন না, তবে রাজশাহীর আমি মেয়ে। রাজশাহীতে আসলে সবাই খুব সুন্দর করে কথা বলে। তাই? হ্যাঁ, মানে আমাদের নতুন করে ভাষা শিখতে হয়। বাবা মা দুজনেই রাজশাহী? আমার আব্বু মা দুজনে রাজশাহীর, আম্মু তো গান গাইতেন। শুনেছি রাজশাহীর মানুষ ভীষণ ভালো, আসলে আমার জলজন্ত প্রমাণ আমার সামনে। রাজশাহীর মানুষ খুব সফট স্পোকেন আসলে। হ্যাঁ, এই যে আমার স্কুল রাজশাহীতেই কেটেছে, ঢাকায় আমি কলেজ থেকে পড়াশোনা করেছেন। আপা, মানে ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে গল্প করে, মনে হয় যেন আরো অনেক গল্প করি। আপার কাছ থেকে এতগুলো সময় নিয়ে নিলাম। আপা, না, আমি তো তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি আমাকে এত সময় দিয়েছো। না আপা, আপনার যারা ভক্ত দর্শক আছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন, যে আপনি এতদিন অনুপস্থিত ছিলেন, এটা তো আমরা শুনেছি, এবং সামনে আপনাকে নিয়মিত পাবো, এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু। আমি দর্শক শ্রোতাকে আমার হৃদয় উৎসাহিত ভালোবাসা জানাচ্ছি। আরেকটা বিষয় আমি না বলে পারছি না, অবশ্যই বলেন। আমাদের দেশে দেখা যায় কি যে অনুষ্ঠান হবার পর ফিমেল সিঙ্গারদেরকে কমেন্টে অনেক বাজে কথা বলে অনেকে, হ্যাঁ, যেটা অনাকাঙ্ক্ষিত। একজন সিঙ্গার বা একজন শিল্পী, তারাও কিন্তু অনেক সংগ্রাম করে এই জায়গায় আসে। তো আমি চাই যে আমার শ্রোতা দর্শকরা নিজেরা আর্টিস্টিক হন, আপনারা সবাইকে শ্রদ্ধা করেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদের গানকে ভালোবাসেন, আমাদের সংস্কৃতিকে ভালোবাসেন, এবং আমাদেরকে অনুপ্রেরণার উৎস হন। আপনারা আমাদেরকে ভালোবাসেন, আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমরা আপনাদের জন্যই তো কাজ করি।
একদম। এটাই আমার মনে হয়। এতদিন পর দর্শকরা দেখছে, সত্যি তারাও অনেক মুগ্ধ আপনার কথা শুনে। আপনি এত সুন্দর গুছিয়ে কথা বলেন, আমি নিজেই তো মুগ্ধ। থ্যাংক ইউ। আপা অনেক ভালো থাকবেন। আপনার সাথে আবারও দেখা হবে কোনো একদিন। আপা আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে তোমাকে সময় দিয়েছেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার দর্শক শ্রোতাকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন আর আপনাদের দিন ভালো কাটুক এই কামনা করি।